আসসালামু আলাইকুম। অল্টারনেটিভ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইবনে জোহা। আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কাশ্যপস ল বা কাশ্যপের সূত্র। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই টপিকটাকে 3টি পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে আমরা দেখব কাশ্যপ যে 2টি সূত্র প্রদান করেন সেই 2টি সূত্রের প্রয়োগ, ওই 2টি সূত্র সম্পর্কিত কিছু ধারণা এবং কিছু প্রবলেম সলভ করব। সেকেন্ড পার্টে আমরা দেখব কিভাবে কাশ্যপের সূত্রের সাহায্যে হুইটস্টোন ব্রিজ নীতিটা প্রমাণ করা যায়। তারপর আমরা হুইটস্টোন ব্রিজ নীতি সম্পর্কিত কাশ্যপের সূত্রের সাহায্যে কিছু প্রবলেম সলভ করব। লাস্ট পার্টে আমরা দেখব কিছু ডিফারেন্ট টাইপ অ্যান্ড কিছু স্পেশাল টাইপ প্রবলেম, আর সেগুলো আমরা সলভ করব। প্রথমে আমরা দেখব কি কাশ্যপের সূত্র। তাহলে কাশ্যপ যে সূত্রটা প্রদান করেন সেটা, যে সূত্র দুটি প্রদান করেন সেই দুটি সূত্র আমরা এখানে দেখব। 1845 সালে জার্মান পদার্থবিজ্ঞানী গুস্তাভ রাবার্ট কাশ্যপ জটিল বর্তনীর রোধ, বিদ্যুৎ প্রবাহ এবং তড়িৎ বিভব ইত্যাদি নির্ণয়ের জন্য এই দুটি সূত্র প্রদান করেন, যে দুটি সূত্র সাধারণত কি বলা হয়, কাশ্যপের সূত্র নামে পরিচিত। প্রথম সূত্রটা হলো কাশ্যপের কারেন্ট সূত্র বা কাশ্যপস কারেন্ট ল বা কেসিএল। কাশ্যপের ভোল্টেজ সূত্র কাশ্যপস ভোল্টেজ ল বা কেভিএল। আমরা সাধারণত জানি যে ওহমের সূত্রের সাহায্যেই বর্তনীর কারেন্ট ফ্লো, ভোল্টেজ ড্রপ এগুলোর কি নির্ণয় করা যায়। কিন্তু এগুলো সাধারণত কি হয়, সরল বর্তনী বা ছোট আকারের যে বর্তনীগুলো আছে ওইগুলা। কিন্তু যখন জটিল বর্তনী আসে তখন আমরা এই ওহমের সূত্রের সাহায্যে জটিল বর্তনীগুলো সহজে সলভ করতে পারি না, আর সলভ করতে পারলেও সেটা কি সময় সাপেক্ষ, যার কারণে আমরা সেক্ষেত্রে কাশ্যপের সূত্র ইউজ করে থাকি। আর কাশ্যপের সূত্র ইউজ করে তখন খুব সহজে আমরা সেই সার্কিটগুলো সলভ করতে পারি। এখন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে এক বা একাধিক মাত্রায় আমরা জানি যে এই কাশ্যপের সূত্র ব্যবহার করা হয়ে থাকে। প্রথমে আমরা দেখব কি কাশ্যপের কারেন্ট সূত্র, অর্থাৎ কাশ্যপস ফার্স্ট ল, যেটা তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য হয়। তাহলে কি বললো, যে তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর যোগফল শূন্য, এবং যে প্রবাহটা কোনো বিন্দুতে অর্থাৎ কোনো জাংশনে বা কোনো নোডে প্রবেশ করবে সেটাকে আমরা বলবো ধনাত্মক, আর যে প্রবাহটা বের হয়ে যাবে জাংশন থেকে বা কোনো নোড থেকে বা কোনো বিন্দু থেকে সেটাকে আমরা বলবো কি ঋণাত্মক। এটা আর কি ধরে নেওয়া, আমরা এভাবেও বলতে পারি যে যদি প্রবেশ করে তবে সেটা ঋণাত্মক, আর যদি বেরিয়ে যায় সেটা ধনাত্মক, এভাবে বলতে পারি। কিন্তু সাধারণত বোঝার সুবিধার্থে আমরা যেটা প্রবেশ করে সেটাকে পজিটিভ এবং যেটা বেরিয়ে যায় সেটাকে বলবো আমরা নেগেটিভ। এখন তাহলে সূত্রটি আমরা যদি এভাবে দেখি, যে এখানে যে চিত্রটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি i1 প্রবেশ করতেছে, i3 বেরিয়ে যাচ্ছে, i4 বেরিয়ে যাচ্ছে, i5 বেরিয়ে যাচ্ছে, i2 টা প্রবেশ করতেছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু বীজগাণিতিক, তাদের বীজগাণিতিক কি প্রবাহগুলোর যে বীজগাণিতিক যোগফল শূন্য, তাহলে আমরা এভাবে কিভাবে লিখতে পারি, i1 প্লাস i2 মাইনাস i3, যেহেতু i3 টা বের হয়ে যাচ্ছে, মাইনাস i4 এটা বেরিয়ে যাচ্ছে, মাইনাস i5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটার কি, এটা যদি মাইনাস আমরা কমন নিই তাহলে তাদের কি টোটাল বীজগাণিতিক যোগফলটা কি হলো, শূন্য হলো। আর সেক্ষেত্রে আমরা সামেশন অফ i ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। আবার আমরা যদি আরেকভাবে দেখি তাহলে কি বলতেছে, কোনো নোডে প্রবেশ করা কারেন্টের যোগফল নোড হতে বাহিরে হয়ে যাওয়া কারেন্টের যোগফল সমান, অথবা বলতে পারি নোডে আগত কারেন্ট ইজ ইকুয়াল টু নোডের নির্গত কারেন্ট। তাহলে আমরা এই দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমরা দেখি যে কি, এখানেও আমরা একটা নোটের বা একটা সংযোগ বিন্দুতে অনেকগুলো কারেন্ট আসতেছে আবার বের হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখতেছি i1টা কি প্রবেশ করতেছে, i2টা বেরিয়ে যাচ্ছে, i3 প্রবেশ করতেছে, i4টা বেরিয়ে যাচ্ছে, i5টা বেরিয়ে যাচ্ছে, i6টা প্রবেশ করতেছে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, i1 যেহেতু এটা পজিটিভ, এটা প্রবেশ করতেছে, i2টা বেরিয়ে যাচ্ছে নেগেটিভ, i3টা প্রবেশ করতেছে পজিটিভ, i4টা বেরিয়ে যাচ্ছে নেগেটিভ, তারপরে তোমার i5 টা কি বের হয়ে যাচ্ছে, ওই জন্য নেগেটিভ, প্লাস i6 কারণ এটা প্রবেশ করতেছে। তাহলে টোটাল এটার যোগফল এবং যেগুলো বের হয়ে যাচ্ছে প্রবেশ করতেছে প্লাস মাইনাস করে আমাদের টোটাল যোগফল কি করলাম, আমরা ইকুয়াল টু 0 লিখলাম। তাহলে এখান থেকে মেইনলি আমাদের এই সার্কিটটাতে বলেছে, মানে এই চিত্রটাতে বলেছে যে আমাদের কি i3 কারেন্টের মানটা বের করতে বলছে। আমাদের একটা কারেন্টের মান বের করতে বলছে, কারণ এখান থেকে দুইটা কারেন্টের মান বের করা যাবে না। যদি আমাদের সব কারেন্টের মান দেওয়া থাকে, যে প্রবেশ করতেছে এবং বেরিয়ে যাচ্ছে সবগুলোর মান যদি দেওয়া থাকে, আর একটার মান যদি বের করতে বলে,
সেক্ষেত্রে আমরা এভাবে i3 মানটা বের করতে পারি। i3 মানটা কত অ্যাম্পিয়ার হলো? 3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখব যে নোড আগত কারেন্ট ইজ ইকুয়াল টু নোড হতে নির্গত কারেন্ট। তাহলে সেটা আমরা আগে দেখি কিভাবে এটা হয়। তাহলে i1 প্লাস i3 প্লাস i6, কারণ এই তিনটা কি i1 i3 i6 এই তিনটা কি প্রবেশ করতেছিল, সেই টোটাল যোগফল কি 9 অ্যাম্পিয়ার। আবার বেরিয়ে যাচ্ছিল কতগুলো i2 i4 i5 এই তিনটার যোগফল i2 i4 আর i5 এই কয়টা কি হচ্ছিল বেরিয়ে যাচ্ছিল, তাহলে তাদের তো যোগফল 9 অ্যাম্পিয়ার। তাহলে আমরা দেখলাম কি আগত কারেন্ট ইজ ইকুয়াল টু নির্গত কারেন্ট। অর্থাৎ আমরা বলতে পারি যে নোডে কোনো কারেন্ট জমা থাকবে না, যে পরিমাণ কারেন্ট আসবে ঠিক সেই পরিমাণ কারেন্টই কি হয়ে যাবে, বের হয়ে যাবে। অর্থাৎ এই নোডে কোনো কারেন্ট জমা থাকবে না, যে পরিমাণ প্রবেশ করবে ঠিক সেই পরিমাণে বের হয়ে যাবে। এখন আমরা দেখব কারশফের দ্বিতীয় সূত্র। তাহলে দ্বিতীয় সূত্রে কি বলেছেন? কোনো আবদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের গুণফলসমূহের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর অন্তর্ভুক্ত মোট তড়িৎ চালক শক্তির সমান। তাহলে এটা এই যে ব্যাখ্যাটা ইনি দিছেন এটা বুঝতে একটু সমস্যাই হয় সবার। আমরা এই জন্য এটা আরও সহজভাবে বলতে পারি যে কোনো বদ্ধ বৈদ্যুতিক নেটওয়ার্কের সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য। এটাও বলতে পারি, এটা বুঝতে সমস্যা হবে না। প্রথম যেটা বলছে সেটা কি আমরা দেখতেছি যে তাদের রোধ এবং তাদের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের গুণফল সময়ের বীজগাণিতিক সমষ্টি। তাহলে যতগুলো তোমার কি রেজিস্ট্যান্স থাকবে তাদের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেই রেজিস্ট্যান্স এবং কারেন্টের গুণফলের সমষ্টি, সেটাই আমরা লিখছি যে এই প্রথম চিত্র যদি আমরা দেখি তাহলে কি পাচ্ছি যে এ বিন্দু থেকে আমরা যদি যাত্রা শুরু করি i r1 যেহেতু আমরা লুপটা ঘুরাইছি কোন দিকে আমরা একটা, তাহলে প্রথমে আমাদের নিয়মটা কি একটা লুপ ধরে নেওয়া। এখানে একটাই লুপ আছে সেহেতু আমরা লুপটা ধরে নিলাম এবং একদিকে একটা লুপের কারেন্ট ফলো করালাম। সেই কারেন্ট ফলো ধরে নিলাম যে এইদিকে আমরা লুপটা ঘুরালাম ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোনো দিকে ধরতে পারি, আমরা ক্লকওয়াইজ ধরলাম। আর কারেন্ট ফলোটা কি হচ্ছে ওই ক্লকওয়াইজই হচ্ছে, অর্থাৎ যেদিকে আমরা লুপ ঘুরাইছি সেই দিকেই কারেন্ট ফলো করতেছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে i1 r1 প্লাস i2 r2 প্লাস i3 r3 ইকুয়াল টু আমরা কি লিখবো v, এই সূত্র অনুসারে। অর্থাৎ আমরা লিখতে পারি v1 প্লাস v2 প্লাস v3 ইকুয়াল টু v। এই যেগুলো আমরা v r1 i r2 i r3 আমরা কি ধরে নিচ্ছি v1 v2 v3 ইকুয়াল টু v। এখন আমরা দ্বিতীয় যে সূত্রটা দেখলাম যে কোনো বৈদ্যুতিক বর্তনীর নেটওয়ার্কের সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল কি শূন্য। তাহলে আমরা এই যে একটা লুপ ধরে নিছি, লুপ ধরে নিয়ে সেখানে আমরা কি একটা লুপের মধ্যে আমরা একটা কারেন্ট ফলো আছে আর একটা লুপ ধরে নিলাম কি তো সেই কারেন্ট ফলোর দিকে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথমে এখন আমরা যদি বি বিন্দু থেকে যাত্রা শুরু করি, যেহেতু আমাদের বলা আছে যে সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপ। ইএমএফ মানে কি আমরা যে ভোল্টেজ সোর্সটা আছে অর্থাৎ ব্যাটারি যেটা আছে সেটা হলো ইএমএফ, আর সকল ভোল্টেজ ড্রপ অর্থাৎ r1 r2 r3 এগুলোতে যে ভোল্টেজ ড্রপগুলো হচ্ছে সেগুলোর যোগফল, এবং ওই ব্যাটারি যে পোলারিটি আছে সেই পোলারিটি অনুসারে সেই মানটা আমরা বসাবো। তাহলে বিভিন্ন থেকে যদি আমরা যাত্রা শুরু করি তাহলে আমরা দেখব প্রথমে ব্যাটারির কোন প্রান্তটা আসে, পজিটিভ প্রান্ত না নেগেটিভ প্রান্ত। তাহলে আমরা দেখতেছি ব্যাটারির নেগেটিভ প্রান্ত আসতেছে, তাহলে আমরা কি লিখবো মাইনাস ভি প্লাস তারপরে আমাদের কি যেহেতু আমরা কারেন্ট যেদিকে ফলো করতেছি আমরা সেই দিকে লুপটা ঘুরাইছি, তাহলে এটা কি হবে পজিটিভ আইআর v1 তারপরে পজিটিভ v2 পজিটিভ v3 এগুলো যোগফল ইকুয়াল টু কি 0। আমরা ir1 লিখলাম না, এখানে v1 ধরে নিলাম যেহেতু এটা কি ভোল্টেজ ড্রপ v1 ওইভাবে ধরে নেওয়া হয়েছে v2 v3 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে টোটাল সামেশন অফ ভি সমান কি লিখতে পারি 0। এগুলো যদি আমরা আগের মতো আবার কমন নিয়ে নেগেটিভ মানগুলো কমন নিয়ে করি তাহলে আমরা পাচ্ছি সামেশন অফ ভি ইকুয়াল টু 0। আমাদের মেইনলি মাইনাস ভি প্লাস v1 প্লাস v2 প্লাস v3 এটা বোঝাটাই সবার অনেক সময় কঠিন হয়ে থাকে, যার কারণে আমরা এটা বুঝলে পরেরগুলো ইজিলি যে কোনোভাবে আমরা সাজিয়ে নিতে পারি। তাহলে আমরা যদি প্রথম সূত্রটা নিয়মটা দেখলাম সেটা হলো ir1 ir2 ir3 ইকুয়াল টু ভি। এটা অনেক সময় সমস্যা হয় যে এই পাশের যে ভিটা আছে ভোল্টেজ ড্রপ মানে ভোল্টেজ সোর্স যেটা আছে সেটা আসলে এই পাশে নেগেটিভ হবে না পজিটিভ হবে এটাও বুঝতে অসুবিধা হয়, যার কারণে আমরা এটা ইউজ না করে কোনো বদ্ধ বৈদ্যুতিক নেটওয়ার্কের সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য, অথবা বলতে পারি ক্লোজ লুপের ভেতরে যে পরিমাণ ভোল্টেজ থাকবে তাদের বীজগাণিতিক সমাধান করলে তাদের যোগফল শূন্য। অর্থাৎ যত ভোল্টেজ থাকবে এখানে ভোল্টেজ ড্রপ এবং ভোল্টেজ সোর্সের যে ভোল্টেজটা থাকবে অর্থাৎ ব্যাটারি যে ভোল্টেজ থাকবে সবগুলোর যোগফল আমাদের কী হবে শূন্য হবে। তাহলে এটা বুঝতে সুবিধা হয়। এখন লুপ ঘুরালাম, জাস্ট লুপ ঘুরালাম একটা বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করে পুরো লুপটা ঘুরে আসলাম। ঘুরে আসার ফলে যে যতগুলো ভোল্টেজ ড্রপ আর ভোল্টেজ সোর্স যেটা থাকলো সেই পোলারিটি অনুসারে আমরা সেই সবগুলোর যোগফল শূন্য লিখলাম, তাহলে ইজি হয়।
আর ২ নং চিত্রে আমরা দেখি, ২ নং চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা বি বিন্দু থেকে যদি যাত্রা শুরু করি অথবা এই বিন্দু থেকেও করতে পারি, যেকোনো একটা বিন্দু থেকে আমরা যেকোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করতে পারি। তাহলে বি বিন্দু থেকে যদি আসে শুধু -v1, তারপরে ir1, তারপরে কি আসে আবার +v2, কারণ এই ব্যাটারি কোন প্রান্ত আসছে, পজিটিভ প্রান্ত, +v2, তারপরে +ir2 +ir3 = 0। এভাবে আমরা আবার নিচে যেহেতু আমাদের যেকোনো রকমভাবে আমরা সাজিয়ে নিতে পারি। আর একটা জিনিস হলো যেটা আমরা এই যে দ্বিতীয় সূত্রটা দেখলাম, যে এটার কিছু আমরা নিয়ম এভাবে মনে রাখতে পারি যে প্রথম যে নিয়মটা হবে সেটা হলো কোনো একটা লুপের যেকোনো দিকে, এই তো ধরো আমাদের প্রথমে একটা লুপ আছে, আরও 2-3টা লুপ থাকতে পারে, তবে আমরা যেহেতু এখানে একটা লুপ দেওয়া আছে, আমরা একটা লুপের যেকোনো একটা দিকে আমরা কারেন্ট ফ্লো ধরে নেব। লুপের মধ্যে আমরা একটা কারেন্ট ফ্লো ধরে নিলাম, ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজে একটা কারেন্ট ফ্লো ধরে নিলাম। আর বর্তনীর যে কারেন্ট ফ্লোটা আছে সেটা তো আছেই, তাছাড়াও আমরা একটা লুপ ধরে নিব যে এইদিকে আমাদের লুপটা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ একটা লুপ ধরে নেব। তারপরে আমরা সেকেন্ড কি করব, লুপের যেকোনো একটা বিন্দু থেকে এ বিন্দু, বি বিন্দু যেকোনো, অথবা আমরা এখানেও একটা বিন্দু ধরে নিতে পারি R2 এর পাশে, যেকোনো একটা বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করব। যাত্রা শুরুর পরে যদি আমরা রেজিস্ট্যান্স পাই, সেখানে রেজিস্ট্যান্স এবং কারেন্ট ফলের গুণফল লিখব। তারপরে পোলারিটি অনুসারে প্লাস মাইনাস বসাবো। তারপরে আমাদের ভোল্টেজ সোর্স আসলে সেখানে পোলারিটি অনুসারে ভোল্টেজ সোর্সের প্লাস মাইনাস যেটা হয় সেটা বসাবো। ওইভাবে আমরা কি তাদের টোটাল যোগফলটা = কি লিখবো, 0 লিখবো। লেখার পরে লাস্টে 3 নম্বরে যেটা করব, 3 নম্বরে আমরা কি করব, ক্রম অনুসারে সেই যে সমীকরণটা পাবো আমরা সেটা ক্রম অনুসারে সাজাবো। ক্রম অনুসারে সাজাইলে কি হবে, আমরা পরে ক্ষেত্রে পরের চিত্রে আমরা সেগুলো দেখব। ইকুয়েশন যদি ক্রম অনুসারে সাজাই, সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি লিখবো, বাম পাশে লিখবো হলো আমরা ভ্যারিয়েবলগুলো, আর ডান পাশে আমরা রাখবো হলো কি কনস্ট্যান্টগুলো। এখন আমরা এখানে একটা প্রবলেম দেখব। 2 ভোল্ট তড়িৎচালক শক্তি এবং 2 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি কোষের সমান্তরাল সমবায়ে 5 ওহম এবং 1 ওহম রোধ বিশিষ্ট দুটি রোধকের সাথে সংযুক্ত। কারশফের সূত্র প্রয়োগ করে কোষ দ্বারা প্রেরিত প্রবাহমাত্রা প্রত্যেক রোধকের মধ্যে প্রবাহমাত্রা বের করব। কোষ দ্বারা প্রেরিত প্রবাহমাত্রা অর্থাৎ এটা বোঝাইছে হলো মূল প্রবাহ যেটা। কারণ আমরা এই চিত্রটা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর যেটা। তারপরে আমরা এখানে দেখব যে এই 1 নম্বর চিত্রে যেহেতু কারশফের সূত্র ইউজ করে করতে বলছে, তাহলে আমরা দেখব কি এই চিত্রটাতে কয়টা লুপ আমাদের তৈরি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লুপ হয় হলো 3টা, এই 2, 3, 4, এই 3টা লুপ তৈরি হয়। 2 নম্বর চিত্র, 3 নম্বর চিত্র আর 4 নম্বর চিত্র যেটা আমরা দেখতেছি, এই 3টা লুপ তৈরি হয়। কিন্তু আমাদের মেইনলি বের করতে হবে কি I1 আর I2। তাহলে আমাদের যেহেতু 2টা ভেরিয়েবল, তাহলে আমরা 2টা ইকুয়েশন বের করলে আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। কিন্তু আমরা কি 3টা চিত্র দিয়ে আঁকাইছি, কারণ আমরা 3টা ইকুয়েশন দিয়েই আমরা 3টা ইকুয়েশনের যেকোনো 2টা দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। তো তোমাদের বোঝার সুবিধাতে আমি আরেকটা সমীকরণ লিখে দিয়েছি, তোমরা যেকোনো 2টা ইকুয়েশন ইউজ করে করতে পারো। তবে আমাদের অবশ্যই সেইটা কোনটা 2 নাম্বার ইকুয়েশন আর 1 নাম্বার ইকুয়েশন, অথবা 2 নাম্বার ইকুয়েশন, অথবা 2 নাম্বার ইকুয়েশন ও 3 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ও 1 নাম্বার ইকুয়েশন অথবা 2 নাম্বার ও 3 নাম্বার ইকুয়েশন দিয়ে আমাদের সেটা সলভ করা লাগবে। তাহলে আমরা প্রথমে দেখি কি, প্রথমে 2 নাম্বার লুপের ক্ষেত্রে আমরা দেখব। তাহলে আমরা যদি 2 নাম্বার লুপটা কীভাবে নিচ্ছি, যে R2 টা রেজিস্ট্যান্সটা আমরা বাদ দিয়ে দিলাম, মানে R2 রেজিস্ট্যান্সটা যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি হয়, এখানে R1 রেজিস্ট্যান্সটা থাকে আর আমাদের ভোল্টেজ সোর্সটা রাখলাম। সেক্ষেত্রে আমরা যে লুপটা পাই সেটা পাই হলো কি A R1 B E A A R1 B E A বদ্ধলুপে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই। তাহলে কারশফের যদি দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা কি পাই, 5 এ বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করলাম, 5R1 প্লাস কি হবে, যেহেতু এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, তার মধ্যে দিয়ে কি কারেন্ট ফলো করতেছে, মূল প্রবাহ অর্থাৎ I প্রবাহ করতেছে, তার মানে IR অর্থাৎ 2I, যেহেতু রেজিস্ট্যান্সের মান কত 2I মাইনাস 2, কারণ কি আমাদের যদি এদিকে যাচ্ছে, যেদিকে লুপ ঘুরাইছি সেই দিকে আমাদের ব্যাটারির যে প্রান্তটা আসছে নেগেটিভ প্রান্ত, ওই কারণে আমরা কি নিলাম, নেগেটিভ মান নিলাম, -2 = কি 0। এখানে আমরা লিখতে পারি 7I1 + 2I2 = 2, এটা আমরা সাজিয়ে লিখলাম। সেখানে আমরা কি দেখলাম যে ক্রম অনুসারে I1টা আগে দেখলাম, I2টা তারপরে লিখলাম, আর এই পাশে কি এটা বাম পাশে লিখলাম, আর ডান পাশে কি লিখলাম আমরা কনস্ট্যান্ট মান, আর বাম পাশে কি লিখলাম আমরা ভেরিয়েবল। তারপরে আমরা আরেকটা লুপ দেখতে পাচ্ছি যে 3 নাম্বার যে লুপটা, সেটাতে আমরা কি করলাম, A R1 B R2 A এই লুপটা ধরে নিলাম। এই যে R1 আর R2 রেজিস্ট্যান্স দিয়ে যে সমান্তরাল যে 2টা রেজিস্ট্যান্স, তার মধ্যে আমরা লুপ ঘুরালাম। লুপ ঘুরালে আমরা দেখতে পাচ্ছি যে কি আমরা লুপ ঘুরাইছি এইভাবে,
তাহলে আমাদের I1টা যেদিকে যাচ্ছে আমরা সেই দিকে লুপ ঘুরাইছি, কিন্তু I2টা তার বিপরীত দিকে যাচ্ছে। লুপ যেদিকে ঘুরাইছি তার বিপরীত দিকে I2টা যাচ্ছে। তাহলে আমরা এইভাবে দেখি এখন A R1 B R2 এ বদ্ধলুপে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে কি পাই? 5I1 রেজিস্ট্যান্স ইন্টু I1 কারেন্টের গুণফল। তারপরে যেদিকে আমরা গেছি তার বিপরীতে যেহেতু কারেন্ট ফলো করতেছে, যার কারণে এটা কি নেগেটিভ হবে, -10I2 = কি 0। তারপরে লাস্টে আরেকটা ইকুয়েশন আমরা লিখতে পারি, সেটা কি, আমরা R1 রেজিস্ট্যান্সটা যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের কি থাকে, যে A R2 B E A এইটা থাকে। তাহলে আমরা এটা থেকে কি লিখতে পারি, 10 যেদিকে আমরা যাচ্ছি সেই দিকে আমাদের কি কারেন্ট ফলো করতেছে, যেদিকে লুপ ঘোরাইছি সেই দিকে আর কি কারেন্ট ফলো করতেছে, সেক্ষেত্রে কি 10I2 প্লাস টয়েস I 10I2। তারপরে তোমার আমরা যেদিকে যাচ্ছি সেই দিকে আমাদের রেজিস্ট্যান্সটার কারেন্ট ফ্লোটাও সেই দিকে, আমাদের যেদিকে লুপ ঘুরাইছি মূল প্রবাহটাও সেই দিকে। I ইন্টু আর অর্থাৎ 2I -2, কারণ আমাদের ভোল্টেজ সোর্সের কোন প্রান্তটা আসছে, নেগেটিভ প্রান্তটা। তাহলে -2, আর আমরা যে এই বিন্দুতে ফিরে আসলাম সেক্ষেত্রে আর কোনো রেজিস্ট্যান্স নাই, আর কোনো ভোল্টেজ সোর্স নাই, যার কারণে আমাদের কি টোটাল যোগফল = 0। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাই। এখন এই তিনটা ইকুয়েশনের মধ্যে আমরা 2 অথবা 3 এবং 2 অথবা 2 ও 1 অথবা কি 2 ও 3 নং সমীকরণ সমাধান করে আমরা পাবো হলো I1 আর I2 এর মান। I1 আর I2 এর মান পেলে আমরা প্রথমে যেটা দেখেছিলাম যে এই বিন্দুতে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করে পাই। এই সূত্রটা আমরা পরেও প্রয়োগ করতে পারি অথবা প্রথমেও করতে পারি। প্রথমে এই বিন্দুতেও আমরা কারশফের সূত্রটা প্রয়োগ করতে পারি, অথবা বি বিন্দুতেও আমরা কারশফের সূত্রটা প্রয়োগ করতে পারি। কারশফের প্রথম সূত্র প্রয়োগ করার নিয়মই হলো, যে বিন্দুতে তোমার বেশি পরিমাণ কারেন্ট এসে যুক্ত হবে এবং যে বিন্দু থেকে বেশি পরিমাণ কারেন্ট বেরিয়ে যাবে। অর্থাৎ এই বিন্দুতে দেখো প্রবেশ করতেছে কি কারেন্ট প্রবেশ করতেছে একটা, আর দুইটা কি কারেন্ট তড়িৎ প্রবাহ বের হয়ে যাচ্ছে। কিন্তু আর বি বিন্দুতেও ঠিক একই রকম I1 I2 প্রবেশ করতেছে, আর মূল প্রবাহটা বের হয়ে যাচ্ছে। কিন্তু অন্যান্য বিন্দুতে দেখো, এই বিন্দুতেই কিন্তু তিনটা বিন্দু আছে, তিনটা প্রবাহ আছে। অর্থাৎ একটা প্রবেশ করতেছে আর দুইটা বেরিয়ে যাচ্ছে, এই জায়গায় আবার দুইটা প্রবেশ করতেছে একটা বেরিয়ে যাচ্ছে, এরকম মানে এটা তিনটা প্রবাহ এসে যুক্ত হয়েছে। আর সেখানেই আমরা সেই কি কারশফের প্রথম সূত্রটা প্রয়োগ করব, যেখান থেকে বেশি পরিমাণ কারেন্ট প্রবেশ করবে অথবা বেশি পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে, সেখানে আমরা কারশফের প্রথম সূত্রটা প্রয়োগ করব। তাহলে I সমান আমরা কি লিখতে পারি, এই বিন্দুতে যদি প্রয়োগ করি তাহলে I সমান I1 প্লাস I2, অথবা বি বিন্দুতেও যদি প্রয়োগ করি তখন কি হবে, I1 প্লাস I2 সমান I, একই জিনিস। তাহলে এটা আমরা যদি অর্থাৎ সেক্ষেত্রে আমরা কোষের দ্বারা প্রবাহ মাত্রা আমরা পালাম কি, I = I1 প্লাস I2, এটা করলে আমরা এটা 0.375 অ্যাম্পিয়ার পাচ্ছি। আর I1 আর I2 এর মান তো আগেই আমরা এখান থেকে ক্যালকুলেটর ইউজ করে যে কোনো দুইটা সমীকরণ ইউজ করে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা সমাধান করতে পারি। পূর্বের ম্যাথটা আমরা কি করতে পারি, ওহমের সূত্রের সাহায্যে সমাধান করতে পারি। যেহেতু এখানে কি একটাই ভোল্টেজ সোর্স ছিল, যদি যেখানে দুইটা ভোল্টেজ সোর্স থাকে সেখানে ওহমের সূত্রটা প্রয়োগ করা অনেক কঠিন হয়ে যায়। যার কারণে যেহেতু আমরা একটা ভোল্টেজ সোর্স আছে এবং দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে, এখানে আমরা কি ইজিলি ওহমের সূত্র প্রয়োগ করতে পারি। ওহমের সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে আমরা তুল্য রোধ প্রথমে আমরা কি বের করি, ওহমের সূত্র প্রয়োগ করার সময় প্রথমে আমরা তুল্য রোধ বের করি। তাহলে এখানে যেহেতু দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে, তাহলে R1 আর R2 প্যারালাল, প্লাস তার সাথে কি ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স ছিল সেটা যোগ দিয়ে দিলাম। তাহলে আমরা 16/3, এখান থেকে আমরা I এর মান পেয়ে গেলাম। তাহলে পূর্বের যে ম্যাথটা দেখলাম সেখানেও 0.375 অ্যাম্পিয়ার ছিল মূল প্রবাহ। আর এ ও বি দুই প্রান্ত আমরা কি এখন এ ও বি এর দুই প্রান্ত বিভব পার্থক্য বের করলে আমরা কি করতে পারবো, R1 রেজিস্ট্যান্সের উভয় প্রান্তে কত বিভব পার্থক্য, আর R2 রেজিস্ট্যান্সের উভয় প্রান্তে কত বিভব পার্থক্য, সেই দুটো বের করতে পারবো। তাহলে ভি সমান I RP, এই দুইটা রেজিস্ট্যান্সকে অ্যাড করলে যত হয় তাদের সাথে মূল প্রবাহটা গুণ দিলে আমরা কি পাই, তা এই এ বি এর দুই প্রান্তে বিভব পার্থক্যটা পেলাম। বিভব পার্থক্য বের করার পরে আমরা I1 = V/R1, অর্থাৎ বিভব পার্থক্য ডিভাইড বাই R1 দিলে তাহলে আমরা কি পাবো, I1 পাবো। আবার আমরা I2 ওইটা ওইভাবে বের করবো, I2 সমান V/R2, এভাবে I2 বের করবো। I2 আর I1 দেখো আমাদের পূর্বের ম্যাথের সাথে কি মিলে যায়, অর্থাৎ কারশফের সূত্রের সাহায্যে আমরা যে মানটা পাইছি আবার ওহমের সূত্রের সাহায্যেও একই মানই পেলাম। আর I সমান কি I1 প্লাস I2, সেটা তো আমরা জানি। তাহলে আমরা টোটালে করলে কি হয় আসে 0.375 অ্যাম্পিয়ার। অর্থাৎ কি ওহমের সূত্রের সাহায্যেও আমরা ম্যাথটা সলভ করলাম, আবার কারশফের সূত্রের সাহায্যেও আমরা সলভ করলাম। সেক্ষেত্রে আমরা দেখলাম কি ওহমের সূত্রের সাহায্যে ইজিলি সলভ হয়ে যাচ্ছে, আবার কারশফের সূত্রের সাহায্যে একটু বেশি কি জটিল হয়ে যাচ্ছে। কিন্তু বিভিন্ন রকম ম্যাথ আছে যেগুলোতে দুইটা ভোল্টেজ সোর্স, তিনটা ভোল্টেজ সোর্স অথবা রেজিস্ট্যান্স অনেকগুলো থাকবে, সেক্ষেত্রে আমাদের কারশফের সূত্র ইউজ করলে সহজেই সেটা সলভ হয়ে যাবে। আবার সেক্ষেত্রে যদি আমরা ওহমের সূত্র প্রয়োগ করতে চাই সেক্ষেত্রে সেটা কি অনেক জটিল হয়ে যাবে আর সময় সাপেক্ষও হবে। দ্বিতীয় আরেকটা আমরা প্রবলেম দেখবো, যে এখানে চিত্র দেওয়া আছে, এখানে বলছে I1 আর I2 এর মান নির্ণয় করো এবং উদ্দীপকের তথ্য ব্যবহার করে দুইটি তড়িৎ কোষের সংযোজিত লুপে কারশফের লুপ উপপাদ্যটি প্রমাণ করো। আচ্ছা, আমরা দ্বিতীয় নাম্বারটা পরে দেখতেছি, আগে প্রথমটা দেখি। যে প্রথমটা কি বলছে, যে
I1 I2 এর মান নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা বুঝলাম যে আমরা প্রথমে আমরা কি কার্শফের প্রথম সূত্রটা প্রয়োগ করে নিই, অথবা পরেও করা যায়। আমরা প্রথমে করে নেব, কারণ পরে এইখানে I3 এর মানটা বসিয়ে দিলে আমাদের তাহলে I1 I2 মানটা ইজিলি বের করা যাবে, অর্থাৎ তাহলে 3টা আর ইকুয়েশন হবে না। যেহেতু I1 I2 I3 3টা মান বের করা লাগবে, সেক্ষেত্রে আমরা কি 2টা মান বের করলেই যে I3 মানটা বসিয়ে দিলে I1 আর I2 থাকবে, ইজিলি আমরা 2টা মান বের করে পারবো। যেমন I3 এখানে আমরা এ বিন্দুতে কার্শফের প্রথম সূত্র প্রয়োগ করে পাই, কারণ আমরা কি জানি যে কার্শফের সূত্র প্রথম সূত্র সেখানেই প্রয়োগ করবো যেখানে থেকে বেশি পরিমাণ কারেন্ট এসে যুক্ত হবে এবং বেশি পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে। আমরা এই বিন্দুতেও প্রয়োগ করতে পারি অথবা বি বিন্দুতেও। আমরা কখনোই এই বিন্দুতে অর্থাৎ ই1 এর এই পাশে যে কোনো দুই পাশে আমরা এটা প্রয়োগ করতে পারবো না, কারণ এখানে একটা কারেন্ট আসছে, একটা কারেন্ট বেরিয়ে গেছে। কিন্তু এই জায়গায় দেখো, এই বিন্দুতে অথবা বি বিন্দুতে কি হয়েছে, দুইটা কারেন্ট প্রবেশ করছে, একটা কারেন্ট বেরিয়ে গেছে। আবার এ বিন্দুতের ক্ষেত্রে সেটা, আর বি বিন্দুর ক্ষেত্রে কি হয়েছে, একটা কারেন্ট প্রবেশ করছে আর দুইটা কারেন্ট বেরিয়ে গেছে। আর এ বিন্দুতে দুইটা কারেন্ট প্রবেশ করছে, একটা কারেন্ট বেরিয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এ বিন্দু অথবা বি বিন্দুতে প্রয়োগ করতে পারি। তো ধরো আমরা এ বিন্দুতে প্রয়োগ করলাম, তাহলে I3 ইকুয়াল টু কি হয়, যেহেতু I3টা বেরিয়ে গেছে আর দুইটা প্রবেশ করছে, I1 প্লাস I2, I3 ইকুয়াল টু I1 প্লাস I2, এটা আমরা লিখতে পারি। তাহলে পরে আমরা কি করব, এখন লুপ দেখবো আমরা কয়টা লুপ হয় চিত্রে। এই সার্কিটে আমাদের কয়টা হয়, প্রথমে কয়টা লুপ হয়, যে এখানে দেখতে পাচ্ছি আমরা 2টা লুপ হয়। সেই 2টা লুপ আমরা ধরলাম, যে কী কী লুপ আমরা ধরে নিলাম, যে এ বি ই এ, এ বি ই অন এ, অর্থাৎ এ বি ই অন এ একটা লুপ হয়, এ বি ই টু এ একটা লুপ হয়। তো আমরা 2টা লুপ এভাবে আমরা সেইখানে আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করে তোমার কার্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি। তাহলে আমরা যদি কোন বিন্দু থেকে এ বিন্দু থেকে যেহেতু শুরু করলাম, এ বি ই অন এ বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, তাহলে প্রথমে কি আসে, I3 ইন্টু আর। তাহলে আমরা কি লিখবো, I3 ইন্টু আর মানে I3 ইন্টু R3 অর্থাৎ 5 ওহম, এটা তাহলে 5I3। তারপরে আমাদের কি আসলো, প্লাস 2I1, যেদিকে আমরা লুপ ঘুরাইছি কারেন্ট ফ্লোটাও কি সেই দিকেই করতেছে। তাহলে আমরা কি সবগুলো পজিটিভ লিখবো, আর এর গুণফল 5I3 প্লাস 2I1। তারপরে আমাদের ভোল্টেজ সোর্সের কোন প্রান্তটা আসছে, নেগেটিভ প্রান্ত, যার কারণে কি -E1 ইকুয়াল টু 0। তাহলে এটাই আমরা যদি সাজিয়ে লিখি, তাহলে একটা ইকুয়েশন পাবো, 1 নম্বর ইকুয়েশন দিলাম ওইটা আমরা। আর সাজাবো কীভাবে, ক্রম অনুসারে, I1 প্রথমে, তারপরে I2, তারপরে আমাদের এগুলো কি বাম পাশে থাকবে ভেরিয়েবলগুলো, আর ডান পাশে কি থাকবে, কনস্ট্যান্ট। কারণ পরে আমাদের তাহলে ক্যালকুলেটর ইউজ করতে সুবিধা হবে। তারপরে এ বি ই টু এ, এইদিকে আমরা লুপটা কোন দিকে ঘুরাইছি, যেদিকে কারেন্ট ফলো করতেছে সেই দিকেই আমরা লুপটা ঘুরাইছি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 5I3, যেদিকে আমরা গেছি 5I3, এই যে এ বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করলাম 5I3। তারপরে আমাদের আসে কি, শুধু I2, কারণ কি 1 ওহম রেজিস্ট্যান্স, 1 ইন্টু I2 ইকুয়াল টু I2। তারপরে আমাদের ভোল্টেজ সোর্সের কোন প্রান্তটা আসে, নেগেটিভ প্রান্ত, ওই কারণে কি -E2 ইকুয়াল টু কি 0। তাহলে আমরা লিখতে পারি কি 5 ইন্টু, এগুলো আমরা মান বসে দিয়ে আমরা আরেকটা ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন পেলাম। আর এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে দেখলাম যে I1 আর I2 এর মানটা আসে 0.617 অ্যাম্পিয়ার, আর একটা আছে -0.265 অ্যাম্পিয়ার। এটা নেগেটিভ কেন, কারণ এখানে 3 ভোল্টেজের একটা ভোল্টেজ সোর্স আছে, আর এখানে 1.5 ভোল্টেজের একটা ভোল্টেজ সোর্স আছে। তাহলে 3 ভোল্টেজ অবশ্যই বেশি প্রাধান্য দেবে, বেশি প্রভাব বিস্তার করবে এই সার্কিটে, এই বর্তনীতে। সেক্ষেত্রে আমাদের কি, এই I2 যে কারেন্ট ফ্লোটা আমরা ধরে নিছি, সেটা এই দিকে হবে না, তার বিপরীত দিকে হবে। আমরা তো এগুলা কি ওইভাবে তো আমরা বুঝে ওঠার আগেই আমরা দিয়ে দিছি যে এগুলা কি, আমাদের I1টা যেহেতু ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত থেকে চার্জ কি এইদিকে যাবে, ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত থেকে চার্জের প্রবাহটা এইদিকে হবে, কারেন্ট ফ্লোটা এইদিকে হবে। আর এই দ্বিতীয় ভোল্টেজ সোর্সের কারেন্ট ফ্লোটা কি এইদিকে হবে। কিন্তু আমরা তো বুঝে উঠি নাই যে কি এই তিন ভোল্টেজটা এটার উপরে বেশি প্রভাব বিস্তার করবে, E2 ভোল্টেজের উপরে, অর্থাৎ দ্বিতীয় যে ব্যাটারিটা আছে এটার উপরে বেশি প্রভাব বিস্তার করবে, সেটা আমরা বুঝে উঠতে পারি নাই। যার কারণে আমরা সমাধান করে দেখলাম যে কি I2টা আসলে এই দিকে না, মানে ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত, দ্বিতীয় ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত সেই দিকে না, সেদিক থেকে যেদিকে যাচ্ছে সেই দিকে যাওয়ার কথা না, তার বিপরীত দিকে যাবে। অর্থাৎ I2টা এই ভোল্টেজ সোর্সের ভেতর দিয়ে এই দিক দিয়ে প্রবাহটা হবে, সেটা আমরা এই নেগেটিভ মানটা দেখে বুঝতে পারতেছি। অর্থাৎ E1টা এই E2 এর উপরে বেশি প্রভাব বিস্তার করবে। আচ্ছা, 2 নম্বরে যেটা বলছিল যে উদ্দীপকের তথ্য ব্যবহার করে 2টি তড়িৎ কোষের সঞ্চালিত লুপে কার্শফের লুপ উপাদানটি দ্বিতীয় সূত্রটি প্রমাণ করো। আর দ্বিতীয় সূত্রটি আমরা কি জানি, যে কোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ, কোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের কি কারেন্ট, রোধ এবং তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, এই যে রোধ রেজিস্ট্যান্স, এই R3 রেজিস্ট্যান্স, R1 রেজিস্ট্যান্স, এবং তাদের মধ্যে I3 যে কারেন্ট প্রবাহ হচ্ছে, তাদের
I3 এবং এখানে কি I1 তাদের গুণফলের যোগফলের বীজগাণিতিক যোগফল এই যে ভোল্টেজ সোর্সটা আছে তার সমান হবে, সেটাই আমাদের প্রমাণ করা লাগবে। তাহলে আমরা দেখি যে আমরা I1 ওই প্রথম ইকুয়েশন থেকে প্রথম 1 নাম্বার যেটা ছিল, কোশ্চেনটা ছিল, সেখান থেকে আমরা I1 I2 এর মান পেয়েছি সলভ করে। তারপরে আমরা যেহেতু আমরা কি জানি I3 I1 প্লাস I2, তাহলে এখান থেকে I3 এর মানটা বের করে নিলাম। তাহলে ABE1 আবার সেই একই লুপ ABE1A লুপে, বদ্ধ লুপে আমরা বিভিন্ন মানের রোধ এবং তাদের মধ্যে দিয়ে প্রবাহ সংশ্লিষ্ট প্রবাহের গুণফলের সমষ্টি বীজগাণিতিক যোগফল অর্থাৎ I3 R3 আর I1 R1 5/3, অর্থাৎ রেজিস্ট্যান্স 5 ইন্টু I3, তারপরে 2 ইন্টু I1, তার দুইটার যোগফলের গুণফলের যোগফল আমরা কত পেলাম 3 অ্যাম্পিয়ার। তার মানে আমরা কি দেখলাম যে এই ভোল্টেজ সোর্সটার ভোল্টেজের সমান, এই দুটার গুণফল কি ভোল্টেজ সোর্সটার সমান। আমরা কি ওই কার্শফের দ্বিতীয় সূত্র থেকে আমরা দেখেছিলাম। আর ABE2 এর ক্ষেত্রে আমরা সেটাই দেখতেছি। ABE2 এর ক্ষেত্রে কি হয় 5/3 প্লাস জাস্ট I2, কারণ এটা 1 ওহম রেজিস্ট্যান্স I2, এই দুটার যোগ গুণফলের সমষ্টি কি আসে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এটাও কি এই ভোল্টেজ সোর্সের সমান। এটাও কি সেই দ্বিতীয় সূত্র কি সিদ্ধ করে, অর্থাৎ কার্শফের দ্বিতীয় সূত্র কি সিদ্ধ করে। E2 ভোল্টেজ সোর্সের সমান হলো আমাদের রেজিস্ট্যান্স এবং কারেন্টের গুণফলের সমষ্টি 1.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা দুইটাই দেখলাম কি দুটাই আমাদের কার্শফের দ্বিতীয় সূত্রকে প্রমাণ করে, অর্থাৎ সিদ্ধ করে। তাহলে আজকের মতো এখানেই আমাদের আর কি পরের ভিডিওগুলোতে আমরা আরও অনেক কিছু দেখব। কার্শফের সূত্র সম্পর্কিত, হুইস্টন ব্রিজ নীতি, আরও ডিফারেন্ট টাইপ প্রবলেম এবং আরও কিছু স্পেশাল টাইপ প্রবলেম আছে, আমরা সেগুলো দেখব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবা আর শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে তোমাদের এই লেকচার সম্পর্কিত PDF লিঙ্ক দেওয়া থাকবে। তাছাড়াও সেখানে একটা ফেসবুক লিঙ্কও দেওয়া থাকবে আমাদের এই সম্পর্কিত, চ্যানেল সম্পর্কিত। তোমাদের আরও বিভিন্ন তথ্য আপডেট পেতে তোমরা আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারো। আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ।